ত্রাণের টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন, অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন। কেন ব্যাংকে টাকা রাখা হলো, এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন, সেসব। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা হলো সেটা হচ্ছে যে আমরা জানি কিছুদিন আগে বাংলাদেশে বন্যা হয়েছে এবং এই বন্যাতদের জন্য যে ত্রাণের টাকাটা কালেক্ট করা হয়েছিল, এই টাকাগুলো পরবর্তীতে ছিল সমন্বয়কদের কাছে এবং এখানে বিশাল অঙ্কের একটা টাকা ছিল, প্রায় 11 কোটি মেবি বা এর আশেপাশে। তো এই টাকাগুলো কেন ব্যাংকে রাখা হয়েছিল এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, অনেক প্রশ্নবিদ্ধ করা হয়েছে সমন্বয়কদেরকে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে তারা এই বিষয়টা ক্লিয়ার করেছে যে কেন তারা এই টাকাগুলো ব্যাংকে রেখেছিল। তো এই বিষয়টা ক্লিয়ার করার পর এবার হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করা হলো যে এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার করলেন, এখনও কি আমাদের এই বিষয়টা সম্পর্কে কেউ প্রশ্ন করে? এমনটাও শোনা গিয়েছিল যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক যিনি আছেন তিনি নাকি ত্রাণের টাকা নিয়ে সুইজারল্যান্ডে তিনি ঘুরতে গিয়েছিলেন। তো এই বিষয়টা সম্পর্কে তিনি ক্লিয়ার করলেন এবং তিনি বললেন যে আমাদের ব্যক্তিগত আর্নিং সোর্স আছে এবং সেখান থেকে আমরা যেই টাকাটা আর্ন করি সেটা দিয়ে বাংলাদেশে ভালোভাবে একটা লাইফ লিড করার জন্য যেটা প্রয়োজন সেরকম টাকা আমরা আর্ন করতে পারি এবং এই ট্যুরটা ছিল তার ব্যক্তিগত খরচে। এবং তিনি বললেন যে যারা প্রশ্ন করে আমাদের প্রশ্নের মুখে ফেলে তারা এই প্রশ্নটা এখন করতেছে এবং সারা জীবন করবে। তিনি বললেন এই টাকাটা যদি আমরা ব্যাংকে না রাখি নিজেদের কাছে রাখতাম তাহলে যদি টাকাটা হারিয়ে যেত তাহলে পুনরায় এই টাকাটা রিটার্ন করার মতো বা এই রিকভার করার মতো কোনো অ্যাবিলিটি আমাদের ছিল না যে এতগুলো টাকা আমরা পুনরায় আবার রিকভার করব। তাই টাকাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ছাত্রদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে রেখেছিলাম যাতে টাকাগুলো সেফ থাকে। এবং তিনি বললেন টাকাগুলো ব্যাংকে এই জন্য রাখা হয়েছিল কারণ বিগত সরকার অনেক খারাপ কার্যক্রম করেছে, যার কারণে আমরা এই সরকারকেও আমরা বিশ্বাস পাই না, তাই টাকাগুলো ব্যাংকে রাখা হয়েছিল। সো গাইস, কথা বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে। প্রশ্ন যারা করছে, প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে, অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইললজিক তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে। আপনি দেখেন ত্রাণের যে বিষয়টি হয়েছে আমরা এখানে দেখেছি যারা টক শোতে অনেক ভালো কথা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি, সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে। যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি। আমরা স্পষ্ট বারবার করেছি, আমরা দেখেন মনে হয় না কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে 6টা থেকে 8টা পর্যন্ত কয় টাকা উঠেছে, 8টা থেকে 10টা পর্যন্ত কয় টাকা উঠেছে। একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত, আমরা যদি টাকা যদি কোনো ধরনের তসরুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল। আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি। আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষ প্রতিনিয়ত ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা আমাদের ন্যাশনাল ইউনিটির ক্রাইসিস মোমেন্টের ন্যাশনাল ইউনিটির একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে, সেই জায়গায় 20 কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা 11 কোটি টাকা মেরে দিব, এই বিষয়টি যেমন এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। যেমন ত্রাণের বিষয়ে বলা হয়েছিল যে আমি ত্রাণের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি, বরং এই ছবিটি ছিল 2020 সালের। 2020 সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকায় এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে একদম টাকা পয়সা নাই, গরিব মানুষ, একদম একটা টি শার্ট পরে হয়। তো সেই জায়গায় কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের নিজস্ব একটি অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে, আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে। আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণ ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো, নিজে বিজনেস করা, যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণ ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি। এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ত্রাণের টাকা আমি ব্যাংকে কেন রাখবো। আমাদের টোটাল ত্রাণ 11 কোটি 61 লক্ষ টাকার মতো আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে। এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো, আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি নাহিদের কাছে। এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন হতো ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য। এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি
একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি, যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের 3টি পর্যায় থাকে, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম, সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যেত সবচেয়ে বেশি যেখানে খরচ হয়, আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম, আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই, সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই, সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে, ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা। সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র 20 দিন সময় লেগেছে, একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে 8 কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি। আর 1,91,00,000 টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। সেখানে 1 টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের 5ই আগস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কিন্তু 5ই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে। যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী লীগের একটা পেইড একটা আন্দোলন, যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে। এবং সেটি নিয়ে কিন্তু এবং সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহলও কিন্তু ফুয়েল করেছে। এখন দেখেন, আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেইল ছাড়া, কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে 5ই আগস্টের পরে শুরু হয়েছে, এটি 5ই আগস্টের পূর্বে ছিল। এখন আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে 5ই আগস্টের পরে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি, মোরালি, ইথিক্যালি আমরা করাপ্টেড। এবং আমাদের মধ্যে একটা, কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছে, ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারা যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছি, এই কারণে যারা এখন আবার বর্তমানে ক্ষমতায় এসছে বা ক্ষমতার সংস্পর্শে রয়েছে, আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না। এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের কাজের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা আশা করবো বস্তুনিষ্ঠ এবং নির্মোহ ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয় এবং আমরা রাষ্ট্র গঠনের যেই কাজটি আমরা ভলেন্টারিলি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।